মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী বিরোজেশ সিনহার যে প্রশ্ন নম্বর 1, কৈলাসহর মহকুমার কামরাঙ্গাবাড়ি ও ছন তৈল সংযোগস্থলে ন্যাশনাল হাইওয়ে রোডের যে পাকা সেতুটি রয়েছে তা কবে নাগাদ সমাপ্ত হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, কৈলাসহর মহকুমার কামরাঙ্গাবাড়ি ও ছনতৈল যে সংযোগস্থল ন্যাশনাল হাইওয়ে রোডের যে পাকা সেতুটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা NHIDCL কর্তৃক জুলাই 2024 সনে শেষ করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, জনগণের তরফ থেকে অভিযোগ এসছে এই ব্রিজটি খুব নিম্নমানের কাজ হচ্ছে এবং তদারকির কোনো ব্যবস্থা করবেন কিনা রাজ্য সরকার থেকে? স্যার বলুন, একবারই উত্তর দিয়ে দেবেন। ঠিক আছে স্যার, আনফর্চুনেটলি যে PSU-কে দেওয়া হয়েছে ওরা ডাইরেক্ট করছে না, সাবকন্ট্রাক্টের পরে আবার সাবকন্ট্রাক্ট, যার জন্য আমার এই সবগুলি কাজে হাইওয়ে এবং হাইওয়ের মধ্যে ব্রিজগুলি বিলম্বিত হচ্ছে। আমি মাননীয় লিডার অফ দ্য হাউস তথা PWDর মন্ত্রীও বটে, আমি আপনার মাধ্যমে জানতে চাই যে এটা কবে শুরু হয়েছে? 24-এর মধ্যে শেষ করবেন, কবে শুরু হয়েছে? আর দ্বিতীয় কথা বলেছে নিম্নমান, মান তো নিম্ন হবেই স্যার। উইদাউট টেন্ডার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আন্ডারটেকিং একটা PSU-কে দেওয়া হয়েছে, মানে বাঁকা পথে সাপ্লিমেন্টারি করুন। সাপ্লিমেন্টারি তো বলছি। আমার আজকে ভালো লাগছে স্যার আপনি যে চশমা পরেছেন, কালকে অত্যন্ত আতঙ্কিত ছিলাম। সাপ্লিমেন্টারি আমাদের হেড অফ সাপ্লিমেন্টারি হলো ত্রিপুরা রাজ্যে কবে শুরু হয়েছিল? ত্রিপুরা রাজ্যে আতঙ্কের কোনো কারণ নাই, সুশাসন চলছে। প্লিজ না, আমি জানি আপনার কোনো চিন্তা নাই। সাপ্লিমেন্টারি স্যার, কবে নাগাদ শুরু হয়েছিল এবং নিম্নমানের যে কাজ হচ্ছে এটার মধ্যে এটা রতনবাবু সব ব্যাপারে এই করেন না, নিম্নমানের কাজ হচ্ছে এটার ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি? ঠিক আছে। সাপ্লিমেন্টারি স্যার সাপ্লিমেন্টারি আমার বিধানসভা এলাকা। আচ্ছা স্যার, এগুলি যদি আপনি শুরু করেন তাহলে কোশ্চেন কেউ তো পাবে না। যে প্রশ্ন করেছে ওনারটা আগে উত্তর দিই, তারপর সাপ্লিমেন্টারি করুক না। আর আগেও বলেছি গত সেশনে দুটোর বেশি সাপ্লিমেন্টারি করবেন না, একই সঙ্গে দিয়ে দেবে স্যার। না না ওই না, আরে বিরোধী দল করলো, বিরোধী সাপ্লিমেন্টারি করলো। বলুন বলুন বলুন। আমার গড়জলা বিধানসভা এলাকায় কেমনে উত্তর দিব? দুর্গাচমনি থেকে যে রুটটা, আপনারা কেমনে উত্তর দিব? উনি মাননীয় মুখ্যমন্ত্রী করতে উত্তর দিব বড়জলার ব্যাপারে? না না ঠিক আছে, কোন লিঙ্কই তো করেন। সাবজেক্টটা তো সাবজেক্ট স্যার হওয়ার জন্য যদি করা হয় একই এটা তো আমাদের দায়িত্ব করতে হবে। অন্যান্য মেম্বারদের প্রশ্ন আছে। আরে এটা মুখ্যমন্ত্রী পদের নির্দেশই বলেছি, মনে করে বলেছেন করুক। না বলুন না না, রিলেটেড আমার প্রশ্ন হলো দুর্গাচমনি থেকে পঞ্চবটি যে VIP রুটে যে রুটটা যাচ্ছে সেটার কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং খুবই নিম্নমানের। এটা হবে, এটা পরে আপনি চিঠি দিয়ে দিন, জানাবেন। এটা তো এটা আনসার নাই তো ওনার কাছে, এটা আনসার বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বিরজিৎ বাবু যে সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা করেছেন তার উত্তর আমি দিচ্ছি। দেখুন, আমরাও চাই যেখানে যে কোনো কাজ নিম্নমানের জন্য না হয়, এবং ফরচুনেটলি, আপনি আনফর্চুনেটলি বলছেন, ফরচুনেটলি এই যাতে ওখানে কোনো রকম নিম্নমানের কাজ না হয় এর জন্য ন্যাশনাল হাইওয়েজ অর্থাৎ NHIDCL এদের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে এরা নিযুক্ত করেছে স্পেশাল প্রজেক্ট মনিটর SPM। এই পর্যন্ত 2বার এই প্রকল্পটি ওরা পর্যবেক্ষণ করে গেছে।
এবং এর যে ব্যবহৃত সামগ্রীগুলি NABL অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ দ্বারা এটার গুণমান পরীক্ষা করা হয়। এবং এখানে আরেকটা ক্লজ আছে যে ঠিকাদারের কারণে যদি উক্ত কাজটি বিলম্ব হয় সেখানে লিকুইডেটেড ড্যামেজ আরোপ করার বিধান রয়েছে, মানে ফাইন দেওয়ারও ব্যবস্থা হয়েছে। আর মাননীয় বিধায়ক গোপালবাবু বলেছেন সেন্স অফ হিউমার, উনার আসলে ক্যাটারেক্ট অপারেশন হয়েছিল না, ওই গগলসের কথা বলছিলেন না, ক্যাটারেক্ট আপনি জিজ্ঞেস করছিলেন, ক্যাটারেক্ট ওইটা করে ওইটা গগলস পড়তে হয়, এর জন্যই সেদিন আপনি জিজ্ঞেস করেছেন, উত্তরটা দিলাম। আর ধন্যবাদ। ওকে, পরবর্তী সাপ্লিমেন্টারি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ক্যান আই আস্ক, ইউ উইল আস্ক? বলেছে তো, আরে না বলছি উত্তরটা আরেকটা 2021-এ, এটা শুরু হয়েছিল 2021-এ। কিছু বলবেন? ইয়েস মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ন্যাশনাল হাইওয়ের যে নিম্নমানের কাজের ব্যাপারে I think I have spoken, I have questioned 4-5 times. আমি এলাকার বিধায়ক, and আমার চোখের সামনে যখন একটা নিম্নমানের কাজ হয়, if I don't protest it, এটা কিন্তু খুব বাজে লাগে। আসারাম বাড়ি দিয়ে বিশাল একটা জায়গায় when the work was going on, ওইখানে কিন্তু DPR এ যা লেখা NHIDCL was not doing that. তো as a public representative, আমি অন্যের কথা বাদই দিয়ে দিলাম, as a public representative, if I cannot question, if I cannot stop that work then and then, এটা কিন্তু দেখুন, একটু চিন্তা করে দেখুন এটি কিভাবে আমরা সেখানে we also can be part of it. নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাপ্লিমেন্টারিটা আমরা কি করে সেখানে মানে কোয়েশ্চেন করতে পারি, এই ব্যবস্থা যেন গ্রহণ করা হবে কিনা। আরো একটা বিষয় হচ্ছে, এদের যদি আপনি ডাকেন কিছু জিজ্ঞেস করার জন্য, দে ডোন্ট কাম, দে ডোন্ট বদার। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, টিম দিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে, এত বিশাল রাস্তার মধ্যে যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে, এরা ঠিক যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে। তো এইটা সরকার এবং আমরা সবাই কি করে সেখানে প্রশ্ন করতে পারি, এটার ব্যবস্থা গ্রহণ করবেন কিনা একটু বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এলপি সাহেব যে প্রশ্নটা করছেন, ইউ হ্যাভ এভরি রাইট টু আস্ক, নো প্রবলেম। কিন্তু ঘটনা হচ্ছে যে এত বড় কাজ হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেখে, পরিবহন দপ্তর যেটা দিল্লিতে আছে ওনারাও নিশ্চয়ই দেখেন, তবেই তো এই ধরনের টেস্টিংয়ের বিষয় ইত্যাদি করছে। আমরা অনেক সময় দূর থেকে মনে হয় যে সব কিছু খুব ইজি, কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে হলো এটারও কিন্তু প্রয়োজন, এবং এর জন্যই তো এই যে প্রশ্নের পরে তার কিভাবে সমাধান করা যায়, এরপর আরও কোনো টেস্টিং টিম করা যায় কিনা, আরও লোক পাঠানো যায় কিনা, তো এগুলো হবে। অ্যাওয়ারনেস থাকাটা খুব প্রয়োজন। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে সবাই হয়ে আমরা দিয়ে দিলাম, টেন্ডার কল করে দিয়ে দিলাম, কাজ করছে, যেটা আমরাও চাই না। আমরা চাই যে কোয়ালিটি ওয়ার্ক হোক, সময়ের কাজ সময়ের জন্য শেষ হয়, কিন্তু এটাও বুঝতে হবে যে কোন জায়গার মধ্যে কি সমস্যা নিয়েই আমাদের বাঁচতে হবে, আর সমস্যা সমাধান করার জন্যই আমাদের বাঁচতে হবে। তো সমস্যাগুলো আমাদের সমাধান করছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন রেজ করার অধিকার সবার আছে, আর বিশেষ করে যারা মাননীয় বিধায়কগণ আছেন ওনার নিজের এলাকা তো করবেনই, কেন করবেন না? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ এভরি মানে আপনাদের সাথে আমি একমত, এর মধ্যে আর প্রশ্ন নেই। স্যার ওয়ান সেকেন্ড একটা সাপ্লিমেন্টারি আমার প্লিজ স্যার 1 সেকেন্ড স্যার, আমার চম্পনগর টু জম্পুইজলা যে রুটটা, এটাও 2019-এ এটা টেন্ডার হয়েছে, কাজও ধরা হচ্ছে, এখন 10 ইয়ার সব পেরিয়ে গেছে, কিন্তু এখনো কাজটা
প্রায় মানে কমপ্লিট তো দূরের কথা, কমপ্লিট তো হয়নি এবং একদম নিম্নমানের কাজ হচ্ছে। এটা পাবলিক কোনো সলিউশনও পাচ্ছে না। ইভেন এটার জন্য রাস্তা ব্লক হয়েছে, কথা দিয়েছে, আমি পিডব্লিউডি এক্সিকিউটিভের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, কিন্তু হবে হবে বলে সব টেনিয়র সব শেষ হয়ে গেছে। চম্পননগর টু জম্বুজা যে রাস্তাটা, এটা কাইন্ডলি প্লিজ একটু আপনারা নজরে দিলে খুব ভালো হবে। দেখবেন। মাননীয় পরবর্তী প্রশ্ন জানিয়েছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। Honorable Speaker, sir, my admitted question *10. মাননীয় স্পিকার স্যার, ওনার প্রশ্নটা হলো সত্যি বিলোনিয়া কলেজ মাঠে একটি স্টেডিয়াম তৈরি করার কোনো পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের? বিলোনিয়া কলেজ স্টেডিয়াম তৈরি করার এখন কোনো প্রস্তাব আসেনি। এ ব্যাপারে যদি ভবিষ্যতে দপ্তরের নিকট প্রস্তাব আসলে স্টেডিয়াম তৈরির প্রয়োজনীয় জায়গা যদি পাওয়া যায় তাহলে সেটা দপ্তর দেখবে। তবে বিলোনিয়াতে বিকেআই মাঠে একটা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে ইতিমধ্যে এবং সেটা ইনগুরেশনও হয়েছে। সেকেন্ড হলো দ্বিতীয় যদি থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে? যেহেতু প্রথম প্রশ্নেই এখানে করার কোনো পরিকল্পনা নেই, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর আসে না। স্যার, বিলোনিয়া ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম কলেজ এবং যেখানে ছাত্র সংখ্যার দিক থেকেও রেজাল্টের দিক থেকেও এটা উন্নত মানের একটি কলেজ, অনেক পুরাতন কলেজ। এবং মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে জায়গা যদি থাকে, কলেজে বিরাট একটা ফিল্ড সেখানে মধ্যে আছে, অনেক বড়। আমি যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলাম তখন স্পোর্টস ডিপার্টমেন্টের আগরতলার অফিসাররাই যারা গিয়েছিলেন, একটা প্রকল্পের মধ্য দিয়ে এই কাজটা করা যায় কিনা তারা মাঠ ভিজিট করেও সেখানে মধ্যে এসেছিলেন। দ্বিতীয়ত বিএডিপি প্রকল্পেও এই বিষয়টা, যেহেতু এটা বর্ডার লাইনে, বিএডিপি প্রকল্পেও আমরা এই বিষয়টাকে তখন পাঠিয়েছিলাম, কিন্তু তার পরবর্তী সময় এটা কি পর্যায়ে আছে এটা আমারও সেখানের মধ্যে জানা নেই। এবং এটা স্যার, এটা জানেন যে বিলোনিয়ার বিশেষ করে 4টি ইভেন্ট খেলাধুলা, আমি নিজেও যুক্ত ছিলাম খেলাধুলার সঙ্গে। সাপ্লিমেন্টারি বলছি, জুডো, যোগা, টেবিল টেনিস এবং বাস্কেটবল, এতে বিলোনিয়ার অবস্থানটা অনেক বেশি ভালো। কাজে সেই দিক থেকে আমার প্রস্তাব হচ্ছে বিলোনিয়ার যেই কলেজের যে বিশাল মাঠ সেখানের মধ্যে আছে, সেই মাঠের ভেতরে একটা স্টেডিয়াম এবং স্টেডিয়ামের নিচের যে সাইডটা সেখানের মধ্যে থাকে, সেখানে 300 খেলোয়াড় যাতে থাকতে পারে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন খেলা সেখানে হয়। জাতীয় স্তরের খেলাও বিলোনিয়াতে বেশ কয়েকবার সেখানে হয়েছে। সেই দিক থেকে তাদেরও যাতে থাকার ব্যবস্থা করা যায়, 300 খেলোয়াড় যাতে অন্তত নিচে থাকতে পারে এবং একটা বড় স্টেডিয়াম সেখানের মধ্যে যাতে করা হয়, কিন্তু কোন অবস্থায় ট্র্যাক সিনথেটিক না। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন বিকেআইতে সিনথেটিক ট্র্যাক করেছেন, আমি একটু বলছি সিনথেটিক ট্র্যাক কোশ্চেনের সিস্টেম না, আপনি নতুন এসেছেন, আমি এটাতেই তো বলছি। না না, মূল প্রশ্নটা কি আপনার মন্ত্রীর কাছে? সেকেন্ড প্রশ্নটা কি কি করবেন, কি হবে? এটাই তো বলছি স্যার, স্টেডিয়ামটার প্রসঙ্গেই তো বলছি। আর 300 সিট দিতে হবে, তো এই স্টেডিয়ামের সঙ্গে সাথে রিলেটেড স্যার, এটা তো আলাদা না, এটা তো স্টেডিয়ামের সঙ্গে রিলেটেড। আপনি কোশ্চেনটা করুন, আপনি কোশ্চেনটা প্লিজ। কোশ্চেনটাই তো করলাম যে বিলোনিয়া কলেজ মাঠে একটা উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা হোক, যেখানে 300 খেলোয়াড় তার নিচের দিকটাতে থাকতে পারে, এবং মাঠটা সিনথেটিক মাঠের কথা বলেছে, একটু সিনথেটিক মাঠের কথা বলেছে। আমি বলছি আন্তর্জাতিক ক্ষেত্রে এখন সিনথেটিকটাকে তুলে দেওয়া হয়েছে, কাজে সিনথেটিক মাঠ না করে জেনারেল মাঠ সেখানের মধ্যে হোক। এবং এটা ঠিক যে ওই কলেজের ভেতরে 200 জনের মতো ট্রাইবাল স্টুডেন্ট লেখাপড়া করে, কারণ আমি এই কথা বলছি কারণে এই স্টুডেন্টের মধ্যে খেলার প্রতিভাটা বেশি, এসটি যারা তাদের মধ্যে। এবং কি করব বলো, আশ্চর্য। আরে আমি তো না না, আপনার স্যার আমি তো রিলেটেড কোশ্চেন বলছি, দূর তর্ক বিতর্ক করব। আমি কেন স্টেডিয়ামটা সভা নষ্ট করব? আমি কেন স্টেডিয়ামটা চাইছি স্যার, আমি তা যুক্তি বলবো না স্যার। স্টেডিয়াম চাইতে পারেন অনেক কারণে, হবে কি হবে না, দেবেন কি দেবেন না, হলে কবের মধ্যে হবে। আমার স্যার যুক্তিটা যদি আমি না দিই তাহলে কি, আমি তো বুঝতে পারছি না স্যার, প্লিজ। আরে দীপঙ্কর বাবু, সাপ্লিমেন্টারি হইলো উনি উত্তর দিয়ে এলাইছে সারছে। এবার আপনি বলবেন এত সেঞ্চুরি থাকলেও আমার একটা প্লেয়ার থাকার জন্য একটা এত এটা বাজিস পিছে কইেন,
আমরা কোশ্চেনের মধ্যে সাপ্লিমেন্টারি ব্যাপারটা ভালো করে দেখে লই না। আপনি চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, আপনি বড় আগরতলা মুশকিল এসেছেন, আপনাদের। আপনি অন্যান্য দেখেছেন মেম্বাররা question করতে আপনি পারবে না। এখানে যোগা হয়, জুডো হয়, বিলনে অনেক ভালো হয়, অসুবিধা এগুলো নেই। দরকার নেই। আমি স্টেডিয়ামটা কেন চাইছি এক একজন এমএলএ তার ভেরিফিকেশন লাগবে না স্যার? দীপঙ্কর বাবু, একজন এমএলএ টা মর্যাদা আছে, জিনিসটা বোঝেন। সাপ্লিমেন্ট প্লিজ, ইউ আস্ক ইউর সাপ্লিমেন্ট। আমি কেন স্টেডিয়ামটা চাইছি তার যৌক্তিকতাটা আমি বুঝিয়ে বলতে হবে না স্যার? আরে একটা বুঝেও যে না বুঝেন, একজন বিধায়ক। আমি তো স্যার স্টেডিয়ামের সাবজেক্টের বাইরে যাইনি। আপনি কি মনে করেন দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম সাংঘাতিক হয়ে গেল? আপনার মূল জিনিসটা কি? আরে আপনি স্যার 303 আপনি ব্রিজের আলোচনা এলো, নষ্ট করবেন না, সামান্য একটু বোঝা। আপনি ব্রিজের আলোচনা এলো, সারা রাজ্যের রাস্তার আলোচনাটা আপনি সাবমিট করতে। আপনি উত্তর দিন মাননীয় অনেক সামান্য। মাননীয় স্পিকার স্যার, আমি একটু বলি বলুন। ইয়ার কোশ্চেনে মাননীয় মন্ত্রী বলেছেন যে একটা প্রস্তাব যদি আসে তাহলে এটা দেখবেন। হ্যাঁ। তো আমি বলছি এটা আপনার কাছে যে মাননীয় সদস্য যখন বলেছে এটাও তো একটা প্রস্তাব, কাজে সেদিক থেকে এটা বিবেচনা হবে। মাননীয় স্পিকার স্যার, ওনার যে সাপ্লিমেন্টারি যেটা, শ্যামলবাবু আপনারা তো পুরনো লোক, প্লিজ তাদের একটু বললেন, এটা হেল্প করেন, হেল্প করেন। এটা আমরা যেমন নিজেদের মধ্যে আলোচনা করি, এটা না করলে মুশকিল। তোমরা তো মনে করে বাজেট ভাষণ, প্রত্যেকটি বাজেট ভাষণ না তো 1 ঘন্টার মধ্যে 15 জন কোশ্চেন করা উচিত। মিনিমাম প্লিজ কি করতেছেন? না না ভাই, হয়েছে। আপনি জানেন না রে ভাই, প্লিজ হয়েছে, জানেন না, প্লিজ ভালো ঠিক শিখেন তার থেকে যারা সিনিয়র আছে। ভালো ঠিক কি করতেছেন? না না শুনুন, এটা হয় নাকি? এটা অ্যাসেম্বলি দিবঙ্গর প্লিজ, আপনি অনেক জানেন, আমি বুঝেছি, কিন্তু ঘটনাটা হচ্ছে আজও কিন্তু আমরা শিক্ষানবিশ, আমি এখনো সুদীপ বাবুর কাছ থেকে, অনিমেষ বাবুর কাছ থেকে, রতন কাছ থেকে শিক্ষা নেই স্টিল। মাননীয় মন্ত্রী মহোদয় প্লিজ। মাননীয় স্পিকার স্যার, ওনার সাপ্লিমেন্টারি যেটা ছিল আমি এটাই বলছি। তিনি বলেছেন এটা প্রপোজাল পাঠিয়েছিলেন, তো যেটা কলেজ যে মাঠটা করার কথা ছিল, এটা বিএডিবি থেকে বিএডিবি বন্ধ হয়ে গেছে। প্রথম তো বিএডিবি দেখেন জেলা শাসক, তো যেহেতু আপনি বিএডিবি থেকে পাঠিয়েছিলেন প্রজেক্টটা বানিয়ে, এর জন্য সেটা এখন আর উত্তর দেওয়া যাবে না। যদি আপনারা হায়ার এডুকেশন দপ্তর থেকে, যেহেতু কলেজের জমি, কলেজের হায়ার এডুকেশন দপ্তর থেকে আমাদের কাছে প্রপোজাল পাঠান, তাহলে সেটা নিয়ে আমরা আমাদের কেন্দ্র সরকারের কাছে পাঠাবো। ইতিমধ্যে খেলো ইন্ডিয়ার প্রজেক্টে আমরা অনেকগুলো মাঠ করছি, আর এটা আমরা চাই যে গোটা রাজ্যে মাঠ তৈরি হোক। আমাদের ছেলেমেয়েরা, মাননীয় মুখ্যমন্ত্রী বলে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ, আর এটা একটা বড় মাধ্যম খেলাধুলা। ইতিমধ্যে গত 2023-24 যে ফাইন্যান্সিয়াল, এই বছর আমরা দক্ষিণ জেলাতে অলরেডি একটা বড় মাঠ শান্তিরবাজার, অলরেডি একটা বড় স্টেডিয়াম আমরা স্যাংশন দিয়েছি, এবং সেটা এই মুহূর্তে হয়তো এই মাসেই সেখানে কাজ শুরু হবে। এবং জোলাইবাড়ি একটা মিনি স্টেডিয়াম, গ্র্যান্ড স্ট্যান্ড সহ একটা মিনি স্টেডিয়াম, সেটাও স্যাংশন দেওয়া হয়েছে, সেটাও ইতিমধ্যে কাজ শুরু হবে। বিলুনিয়ার থেকেও যদি আসে, সত্যি বিলুনিয়া কলেজ মাঠটা অনেক বড় মাঠ, আমি দেখেছি। যদি আপনারা প্রস্তাব পাঠান এবং হায়ার এডুকেশন দপ্তর এনওসি দেয়, তাহলে আমরা কেন্দ্রে পাঠাবো, মঞ্জুরি আসলে সেটাও করানো যেতে পারে। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার মহোদয়। মাই অ্যাডমিটেড স্টার্ট করছেন 16। মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকারের যে স্টার্ট করছেন, প্রশ্ন 1, ইহা কি সত্য যে বরজলা রেভিনিউ সার্কেলের নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে? উত্তর, হ্যাঁ, বরজলা রেভিনিউ সার্কেলের নতুন ভবন নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। প্রশ্ন 2, যদি হয়ে থাকে তবে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, ইতিমধ্যে বরজলা রেভিনিউ সার্কেলের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বর্তমানে যে বরজলা তহসিলে যে সার্কেলের কাজ চলছে, সেই জায়গার মধ্যে কর্মী স্বল্পতা এবং বিশেষ করে আমাদের এলাকার জনগণ একবার আগরতলা আরেকবার বরজলা সার্কেল অফিস, 2 জায়গার মধ্যে যেতে হচ্ছে। কোনো জায়গাতেই মানে সঠিক সময়ে সঠিক নিয়ে কাজটা হচ্ছে না। আমার অনুরোধ থাকবে
যেহেতু অতি সত্বর আপনারা ধরবেন বলেছেন, যদি হয়ে যায় তাহলে আমার বরজলাবাসী এবং বরজলা সার্কেলের যারা আছেন তারা উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, উনি তো অলরেডি ধন্যবাদ দিয়েছেন। আমি আর একটু আপনার অবগতির জন্য জানাচ্ছি, নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে এখানে নাম্বারটা দেওয়া আছে, ডেটেড এত নাম্বার শেহামূলে গ্রামান্বয়ন দপ্তর থেকে কার্যকরী জারি করা হয়ে গেছে, কাজে কাজটা শুরু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন এনেছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বপ্না দাস পাল অসুস্থ, তিনি আমাকে জানিয়েছেন তিনি আসতে পারবেন না। তো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয় না তো ম্যাডাম, এটা হয় না। এর পরবর্তী প্রশ্ন শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মধু স্যার, আমার এভিডেন্স চার্জ কোশ্চেন নাম্বার 3-1। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামু দাস মহোদয়ের কোশ্চেন নাম্বার 31-এর যে প্রশ্ন নাম্বার 1, ত্রিপুরা পুলিশের টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি কোয়ার্টারের সংখ্যা কত? উত্তর হচ্ছে ত্রিপুরা পুলিশ এখন কিন্তু আর টাইপ এ বি হয় না, এখন টাইপ 1, 2, 3 হয়। তো ত্রিপুরা পুলিশের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ সি যে কোয়ার্টার এর সংখ্যা যথাক্রমে 877, 1501 এবং 380। প্রশ্ন 2, উক্ত কোয়ার্টারগুলো মেনটেনেন্স করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উক্ত কোয়ার্টারগুলির প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে মেনটেনেন্স করা হয়ে থাকে। প্রশ্ন 3, যদি থাকে তবে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলোর মেনটেনেন্সের কাজ কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলির মেনটেনেন্সের কাজ একটি চলমান প্রক্রিয়া বা প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে করা হয়ে থাকে। বিগত 2 বছরে 11টি টাইপ 1, 34টি টাইপ 2 এবং 2টি টাইপ 3 স্টাফ কোয়ার্টারের মেরামতের কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে আরও 21টি টাইপ 1, 15টি টাইপ 2 এবং 14টি টাইপ 3 কোয়ার্টারের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, পুলিশ রিজার্ভ সেটা প্রতাপগড় বিধানসভার মধ্যে যুক্ত আছে পুলিশ কোয়ার্টারগুলা। তো আমি প্রতিনিয়ত সকালবেলা যে টাইমটা ওইটা আমি রিজার্ভের মধ্যেই চলাফেরা করার চেষ্টা করি, অর্থাৎ মর্নিং ওয়াক করি। তো আমি লক্ষ্য করতে পেরেছি স্যার, এখানে যে কোয়ার্টারগুলো আছে টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, এখন ঠিক আছে এটা নতুন করে 1, 2, 3 এগুলা করা হচ্ছে বা হয়েছে, কিছু কিছু জায়গা দিয়েছে আমি দেখেছি। তো লক্ষ্য করতে পেরেছি স্যার, কিছু কিছু বিল্ডিং আছে যেখানে খুবই পুরনো, বিল্ডিংগুলো খুবই পুরনো এবং এগুলোর মধ্যে কেউ থাকে না, একদম জরাজীর্ণ অবস্থা। বিশেষ করে আমি দেখেছি কোথাও ছাদের প্লাস্টার খসে পড়ছে, কোথাও ছাদের ডালাই খসে পড়ছে, এখন রডগুলো দেখে যাচ্ছে। এবং কিছু কিছু বাথরুম আছে যেগুলো কিন্তু দরজা জানালা সব মানে ভেঙে চুরে চুরমার। তো এগুলোর মধ্যে স্যার তারা থাকতে পারে না, কারণ তারা তো আমাদের সঙ্গে থাকে রাজ্যের নিরাপত্তা দেয়। তো তাদের পরিবার নিয়ে থাকা, ছেলে মেয়ে বয়স্ক মা বাবা নিয়ে থাকা খুবই কষ্টকর। তো তাদের কথা চিন্তা করে, কারণ যাতে তারা মানে এত পরিশ্রম করে রাজ্যের নিরাপত্তার জন্য, তারা এত সময় দেয় এবং আমাদেরকে তারা নিরাপত্তা দেয়। তো সেই জায়গায় তাদের স্বার্থের কথা চিন্তা করে আমি মনে করি যে এই কোয়ার্টারগুলো প্রতিনিয়ত, শুধু বছরে না, প্রতিনিয়ত তাদের এই কোয়ার্টারগুলো যাতে মেনটেনেন্স করা হয়, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে, রাত্রি যাপন করতে পারে, সেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা যদি দেখেন খুব ভালো হবে এবং এ বিষয়ে যদি উনি কিছু বলেন তাহলে খুব খুশি হব আর কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রামদাস মহোদয় যে বলেছেন, আমিও দেখেছি অনেক জায়গায় এই ধরনের, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, কিন্তু বহু জায়গায় গিয়ে দেখি মানে হয়তোবা 10 বছর 15 বছরের শুধু মেনটেনেন্স বা দেখে রাখা, নিজের বাড়িটা কিন্তু ঠিক রাখে কিন্তু নিজেও থাকে, কিন্তু সরকারি যেহেতু ঠিকভাবে নিজেরাও একটু একটু কিন্তু করতে পারে ইচ্ছা করলে অনেক জায়গায়, আমি বলছি না যে ওরা করতেই হবে,
এর জন্য আমরা একটা ডিসিশন নিয়েছি, এর মধ্যে আপনারা জানেন যে যার যার ডিপার্টমেন্টের একজন নোডাল অফিসার আমরা বানিয়েছি এবং 10% যে বাজেট সেই ডিপার্টমেন্টে দেওয়া হবে তার জন্য মেনটেন্যান্স যেন করা হবে। অনেক বাড়ি আপনার কোয়ার্টার দেখবেন সরকারি অফিস আছে, বট গাছ উঠে আছে, ফাটল ধরে গেছে, এগুলো যাতে কোনো অবস্থায় না হয় এর জন্য আমরা অলরেডি একটা ডিসিশন নিয়েছি এবং সেটাও ইমপ্লিমেন্টেশন হবে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এর মধ্যে এবার যে 2024 অর্থ বছরের জন্য এই ধরনের যে মেনটেনেন্স ওয়ার্ক তারপরে রিপেয়ার এর জন্য বাজেটে তার সংস্থান রাখা হয়েছে। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব। Honorable Speaker, sir, my admitted start question number 4-5. মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেবের যে কোশ্চেন নাম্বার 45, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নাম্বার 1, কমলপুর মহকুমায় অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? কমলপুর একটি অত্যাধুনিক সার্কিট হাউস করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায় 2 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি স্যার, আমরা কমলপুরের যে ডাকবাংলাটা বর্তমানে রয়েছে এটার বয়স 50 বছর হবে। এত বছরে আর কোনো নতুন বিল্ডিং হয়নি, যদিও ধর্মনগর কয়েকদিন আগে গিয়েছিলেন, এই রুমে থাকতে হয়েছে, ভালো রুম আমরা দিতে পারিনি। তো এখানে একটা সার্কিট হাউস অত্যাবশ্যক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আশ্বস্ত করেন আমাদেরকে যে কমলপুরে একটা সার্কিট হাউস দেওয়া হবে তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মনোজ কান্তি দেব সাপ্লিমেন্টারি যে কোশ্চেনটা রেখেছেন, আমি নিজেও গেছি সেখানে। আর ডাক বাংলো হলেই যে সেটাও ভালো থাকবে তারও কিন্তু গ্যারান্টি নেই। ডাক বাংলোকেও এই মেনটেন্যান্সের যে বিষয়টা বললাম, মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই থাকার মতো অবস্থা হয়। আরেকটা বিষয় আমি হাউসকে জানাতে চাই আপনার মাধ্যমে, যে কোনো ডাক বাংলো যদি স্থাপন করতে হয় সাধারণত জেলা সদরে সেটা হয় এবং মহকুমা সদরে ডাক বাংলো স্থাপন করা হয়, কিন্তু জেলা সদরে সার্কিট হাউস হয়। যে সার্কিট হাউস কোনো অবস্থায় এখানে মহকুমাতে সেটা সম্ভব নয় সাধারণত। আর তাছাড়া যদিও এটা মহকুমা আমবাসা, কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার, তো সেইখানে এই কারণে সেখানে ডাক বাংলো বানানো হয়েছে। আর তাছাড়া এই যে ডাক বাংলোতে 6টি রুম আছে, 2টি ভিআইপি এবং 4টি সাধারণ কক্ষ। 2টি ভিআইপি কক্ষেই মানে এসি লাগানো আছে, গিজারও আছে, টিভির সুবিধা আছে, 2টি বিছানা আছে। 4টি সাধারণ কক্ষের মধ্যে 4টিতে টিভি, 3টিতে গিজারের সুব্যবস্থা আছে। কাজে এইগুলো আমরা যদি ঠিকভাবে রাখি তো দেখতে ভালো লাগবে আশা করি, এবং মেনটেনেন্স যাতে হয় নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু সার্কিট হাউস কিন্তু কোনো অবস্থায় সেখানে করা যাবে না। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted question number 40. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি মহোদয়ের যে কোশ্চেন নাম্বার 48, প্রশ্ন 1, খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়ার থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হচ্ছে খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পা হাওয়া থানাকে ভাগ করে নতুন আরেকটি থানা গঠন করার কোনো পরিকল্পনা আপাতত দপ্তরের নেই, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা যেতে পারে। প্রশ্ন, পরিকল্পনা থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি আমরা উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারিটা কি বলুন। আসলে যে যাই বলুক, বিধানসভা ইজ নট এ কুইজ প্রতিযোগিতার একটা আসর না যে 3+1 তার উত্তর বলো 4, এইভাবে হয় না। এভরি কোয়েশ্চেন হ্যাজ গট ব্যাকগ্রাউন্ড, একটু ব্যাকগ্রাউন্ড তো বলতেই হয়, বাট টু লং ব্যাকগ্রাউন্ড ইজ অলসো
নট অ্যাপ্রিসিয়েবল। আমি এই প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নিয়ে বলেছেন। হোয়াই আই হ্যাভ ব্রট দিস কোয়েশ্চেন ইজ 24টা ভিলেজ কমিটি এবং হাফ অফ দি 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পাহাওয়ার থানার অন্তর্গত, এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকামি, তারপরে কল্যাণপুরের উত্তর মহারানীপুর পর্যন্ত, খোয়াইয়ের চেবরি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আসারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে। থানা বাবুরা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে দে ক্যানট ডু প্রপারলি। এন্ড তাতে কি হচ্ছে, দেয়ার ইজ রিজন, তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাবে দে ক্যানট ডু দ্যাট। আর এই যে নেশার সামগ্রী, ইফ অ্যাট অল ইট ইজ গোয়িং থ্রু আসাম, এ আসারাম বাড়ির হাইওয়ে দিয়ে কিন্তু এটা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই পার্সোনালি থট, এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছি না, যে অন্তত এটাকে 2 ভাগ করে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, গোপালনগর, চাম্পাহাওয়ার, দ্যাট ক্যান বি 1 জোন, তুলাশিখর শহর নমঞ্জয় পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়, আই এম শিওর আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো হবে। সো এই ব্যাপার নিয়ে আমি প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে, গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলওপি সাহেব যে বলেছেন, দেখুন আপনার, আমি জানি যে এখানে 24টা রেভিনিউ ভিলেজ নিয়ে চাম্পাহাওয়ায় অবস্থিত। একটা দেখতে হবে সেখানকার কতটা কেস হয়। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত, 43, 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোনো থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হয়, যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরও ডিপেন্ড করে। জনসংখ্যা একটা দেখে, আরেকটা হচ্ছে থানা এলাকা। আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে এই থানার কাছাকাছি বিএসএফ বিওবি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টি, এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাম্পাহাওড়ার থানায় 20 জন টিএসআর কর্মী পিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত রয়েছে। কাজেই সব দিক দিয়ে কিন্তু প্রটেক্টেড এরকম না। আপনার 1 বছরে যদি এতগুলো মামলা থাকে, এখানে দুটো আবার থানা করা, আমার মনে হয় এটা নিয়ে একবার ভাবার বিষয় আর কি। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো হয়। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও কি, তার উপর ডিপেন্ড করে। তারপরও যদি ওখানকার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই দেখবো বিষয়টা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দিস ইজ দি প্রবলেম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারিও, এইখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। ওয়ান অফ দি সিনিয়র পুলিশ অফিসার্স এট দি র্যাঙ্ক অফ ডিআইজি, আমি একদিন বলেছিলাম যে এই একটা ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানাতে এটা কেস টেস করবে না। তখন দ্যাট অফিসার টোল্ড মি, স্যার এটা যদি কেসটা না করেন আগামী দিন কিন্তু থানা যদি ভাগ করতে হয় এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিন। বাট আমাদের প্রত্যেকেই, অল পলিটিশিয়ানস, আমরা চাই কি থানার বাইরেই মামলা নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ নাও। আমি ইন দ্য নেক্সট 6 months
আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ। গাঁজা চাষ বন্ধ হচ্ছে, গাঁজা চাষ। গাঁজা কত প্রকার আমাকে অনেকেই বলছে, গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে না। এন্ড দি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ, ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কেউ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। ডেইলি আমি জানি না স্যার, দিস ইজ মে নট বি রিলিভেন্ট, 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং ডেইলি 6 থেকে 10 জন HIV ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছে এই রাজ্যে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের, আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারবো না। এন্ড ইফ দিস কিপস অন হ্যাপনিং, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। আই এম টেলিং ইউ, দ্যাট ইজ ওয়াই আমি বলছি এটা আসারাম বাড়ির ব্যাপার না। ইউ সি দি এন্টায়ার ত্রিপুরা এন্ড রিভিউ, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দেখুন এই চাম্পাওয়ারা তো ঠিক আছে, আমরা তো এসব ডাটা তো দিতে হবে, একটা তো প্যারামিটার থাকবে, তার উপর ভিত্তি করে তো সব হবে। বললে তো হবে না যে এখন থেকে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো। মানে কেউ একটা গালি দিয়েছে, একটা কেস, কেউ চোখ রাঙিয়েছে, একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকমটা তো না যে তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে তার উপর ভিত্তি করে আমি ডাটা দিলাম। তাছাড়া আপনি দেখুন এই চাম্পাওয়ারা কতজন আছে? 22 জন পুলিশ আছে। এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললামই সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা বিষয়। নো ক্রাইম হ্যাজ বিন অকার্ড ডিউ টু ড্রাগ এডিকশন। However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different PSS of the state. এখানে অ্যারেস্টও হয়েছে 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023-এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার আপনি দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই মানে দেখতে পারি যেটার ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ড্রাগ এই গাঁজা তৈরি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে, যে ধরুন আপনারা পুলিশ একা কি করবে, সরকার একা পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা বলুন। এখানে আসলে যখন কথা বলি তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস খেয়ে কোনো ক্রাইম হচ্ছে না, আমি কিন্তু এটা মানতে পারছি না। কেন আমি বলছি, চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি
আমি জানি না, দেয়ার আর লয়ার্স, ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে, 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the রিপেয়ারিং স্টেজ, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকার একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশকে আমি যখন জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস খেয়ে যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত, মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা গড়বে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এন্ড এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই এম টেলিং অল দিস। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন, বিএসএফ টিএসআর ক্যাম্পে গিয়ে যখন বলবেন, আপনি বলছে থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে নয়। তো আমি অনুরোধ করব আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, স্যার দেখবেন উইদাউট পুলিশ ফাঁড়ি থানা এটা কখনোই সম্ভব না। And it will help your government if you can establish, create more number of police stations. এটার উপর অনিমেষ বাবুর যেটা বলছেন এটার উপর, স্যার আমি নতুন করে থানা চাইছি না। আমার এখানে থানা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, বাইজাল বাড়িটা থানার হিসাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে জানাচ্ছি আমারটা তাড়াতাড়ি উদ্বোধন করে দেন। কেননা পদ্মবিল যে ব্লকটা, ওটা একটা, আমার যে কনস্টিটিউয়েন্সিটা, একটা পার্ট হলো কল্যাণপুর আর একটা পার্ট হলো খোয়াই। যখন কেউ আমার কাছে এই ব্যাপারে করে জিজ্ঞেস করে, তখন আমি এটা কোন থানার অধীনে পড়তেছে এটা আমাকে খুঁজতে হয়, না কল্যাণপুর না এটা খোয়াই। এই বিষয়টা স্যার আমার এটা তাড়াতাড়ি যদি উদ্বোধন করে দেয় তাহলে আমার একটা সুবিধা হবে। আর আমি যতটুকু জানি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলেছিলাম যে ওই যে বাজারবাড়ি হসপিটালের যে অংশটা, এটা এখনো এনওসি পাইনি বলে আমি। রঞ্জিত বাবু, এগুলো তো সাপ্লিমেন্টের দরকার নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, দেখা করে বলবেন, দেখা করে বলবেন হবে। আমি আপনাকে এর আগের বারও বলেছি, আমি নিজেই যাবো ওখানে, বললাম তো এটা ইনোগ্রেশন হবে। পরবর্তী হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরুন না, হয়ে যাবে। মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস মহোদয়। স্যার কোয়েশ্চন নাম্বার 64। মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাসের প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন নম্বর 1, জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং রাস্তাটির নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, জাতীয় সড়ক খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং রাস্তাটি আগরতলা থেকে লিম্বুছড়া, যার দৈর্ঘ্য 6.50 কিলোমিটার, যে অংশটি শালবাগান থেকে লেম্বুছড়া পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 5.50 কিলোমিটার অংশের যে পিরিয়ডিক রিপেয়ারের কাজ হয়েছে। বাকি 950 মিটার অংশের কাজের জন্য এস্টিমেট করা হচ্ছে। লেম্বুছড়া থেকে মোহনপুর 6.50 কিলোমিটার থেকে 19.30 কিলোমিটার, যে অংশটি কাজ 22/4/2023 তারিখে শেষ হয়ে গেছে। মোহনপুর থেকে সুবল সিং ভায়া হেজামারা অর্থাৎ 19.30 কিলোমিটার থেকে 31.30 কিলোমিটার, যে অংশের কাজ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট
12/2/2024 তারিখে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ইপিসি ঠিকাদার দ্বারা স্বাক্ষর করা হয়েছে। সুবল সিং থেকে খোয়াই 31.30 কিলোমিটার থেকে 45.30 কিলোমিটার অংশের কাজ চলছে। কাজটি সম্ভবত 15/4/2024 ইংরেজি তারিখে শেষ হয়ে যাবে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, খোয়াই থেকে আগরতলা ভায়া সুবল সিং এই রাস্তাটির কাজ, তার যে মূল যে জায়গাটা পাহাড়ের অংশ, এবং বলতে পারি আমি বেলফাং থেকে হেজামারা হয়ে খোয়াই যমুনি পর্যন্ত এই জায়গাটার কাজটাই মূলত থমকে আছে। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই সম্পূর্ণ রাস্তাটির কাজ দ্রুত শুরু করে শেষ হবে কিনা এই আমার প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কিন্তু একদম ড্রয়িং ট্রয়িং করে ভালো করে বুঝে টুঝে তারপরে এসেছি, কিন্তু কাজে আমরাও চাই যে সমস্ত জায়গায় পাহাড় পর্বত যেখানেই থাকুক যাতে প্রপারলি, মাননীয় এলওপিও বলছিলেন, এগুলো আমরা দেখছি এবং হবে এগুলো, এর মধ্যে মানে আপনি নিশ্চিন্তে থাকুন। এবং টেন্ডারও হয়েছে, সব কিছু হচ্ছে, এখানে কোনো কাজের কোনো অসুবিধা হয় না এবং আশা করি সময়ের কাজ সময় শেষ হবে। কোনো জায়গায় যদি দেরি হয় তার জন্য আমরাও জিজ্ঞেস করব কেন দেরি হচ্ছে এবং তার উত্তর আসলে নিশ্চয়ই আপনাদের বলবো। কিন্তু আমাদের তদারকি আছে, আর NHIDCL এর তো আছেই, আমাদের PWD দপ্তরকে আমি বলেছি যাতে ওদের সাথে যোগাযোগ রাখে এবং কাজগুলো যাতে মানে সিজন তো এখন একদম মানে পিক আওয়ারের সিজন এখন, সেগুলো যাতে কমপ্লিট করে। মাননীয় সদস্য শ্রী সাপ্লিমেন্টারি এটার উপর। জাস্ট এ মিনিট। হ্যাঁ, আমি এক্ষুনি শেষ করছি স্যার। না আরে উনি বলবেন যিনি প্রশ্ন। স্যার, আমি এই কারণে স্যার বলছিলাম, বিশেষ করে খোয়াই থেকে কমলপুর রাস্তাটার কাজ যে গতিতে হয়েছে, আসলে খোয়াই আগরতলার কাজটা খুব ডিমেতলা চলছে, তাই আমি এই বিষয়েই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে বিষয়টি একটু বিশেষভাবে দেখবার। বলুন রঞ্জিত, বলুন। এই যে হাইওয়েটা হেজামারা যে ব্লকটা নেমে যে সুবল সিংয়ে যাওয়ার যে টার্নিং পয়েন্টটা, আপাতত কাজটা শুরু না হওয়ার আগ পর্যন্ত এটা একটু যদি মেরামতটা করে দেয় ওইখানে, কারণ রেগুলার আমি আসা যাওয়া করি, আমাদের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং সুধাংশু দাস ওনারও আছে, দেখেন যে সুবল সিং থেকে আসার পর যে হেজামারা দুকার পড়ছে যে টার্নিং পয়েন্টটা, সেখানে সাংঘাতিক স্যার, এখানে খুব অসুবিধা। আরেকটা হচ্ছে যে সুবল সিং ব্রিজ ক্রস করার পর, ওই যে সুবল সিং যে ব্রিজটা বাজারটা পার হয়ে ক্রস করার পর এই যে টার্নিং পয়েন্টটা, এটা খুব অবস্থা খারাপ। ওই দিন আমি আসতে দেখলাম এখানে গাড়ি দুইটা মুখামুখি সংঘর্ষ হচ্ছে স্যার। ওই জায়গাটা একটু জঙ্গল টঙ্গল একটু আপাতত কেটে দেয় তাহলে ভালো হবে। আর একটা হলো ইকো পার্কের যে পয়েন্টটা স্যার, উপরে যে ইকো পার্ক পয়েন্টটা, এটাও খুব ডেঞ্জারাস জায়গাটা, আর এই দিক থেকে এই দিকে আসাটা দেখা যায় না। এটা একটু জঙ্গল টঙ্গল একটু কাটে দেওয়ার জন্য যদি ব্যবস্থা করা হয় একটু ভালো হবে স্যার। ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভগবানও কিছু বলছিলেন, বলুন রাস্তা সংক্রান্ত। মাননীয় স্পিকার স্যার, যেহেতু NHIDCL বা রাস্তার বিষয়, আমার ছোট একটা বিষয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীজির সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। কুমারঘাট শহর একদম মেইন শহরের মধ্যেই NHIDCL এর একটা পোর্শন, যেটা নেতাজি চৌমুনি থেকে AC কমপ্লেক্স পর্যন্ত, এটা মারাত্মকভাবে মানে তাদের যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, তো রেলওয়ে স্টেশন থেকে তাদের বড় বিশাল বিশাল গাড়ি পাথর নিচ্ছে, যার কারণে রাস্তাটা একদম ভেঙে বড় বড় গর্ত। মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজেও কথা বলেছিলেন আমার সামনে থেকেই, আমি বারবার পার্সু করেছি NHIDCL এর ইডির সঙ্গে বা তাদের সব ধরনের GM থেকে AGM সবার সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো রেসপন্স তাদের থেকে পাওয়া যাচ্ছে না। তাই আজকে যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে ওনার কাছে আবার বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের টুকটুক ড্রাইভার থেকে শুরু করে অটো ড্রাইভার, এমনকি যাত্রী সবাই কষ্ট ভোগ করছেন সেখানে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো সেই রাস্তাটা যদি মিনিমাম একটা মেনটেনেন্স যদি আপাতত করা যায় তাহলে জনসাধারণের জন্য খুবই একটা ভালো হবে। আমি সেই দিকে একটু দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। ঠিক আছে, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক রঞ্জিত বাবুজি বললেন, এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে এটা হচ্ছে মোহনপুর থেকে সুবল সিং ভায়া হেজামারা, যে এটার কিলোমিটার হচ্ছে 19.30 থেকে 31.30। এটার যে অংশ সেটা হচ্ছে 2 লেন উইথ পেভ শোল্ডার, এটার উন্নতি করতে হবে এবং তার যে প্রশস্তিকরণের যে কাজটি আমরা EPC ঠিকাদারকে প্রদান করা হয়েছিল,
NHIDCL এর মাধ্যমে, কিন্তু যে ঠিকাদার তার কাজটা যেহেতু শুরু করতে পারেনি তাকে টার্মিনেট করা হয়েছে, যে কারণে ওই ডিলে যে বিষয়টা টার্মিনেট করা হয়েছে এবং দ্বিতীয়বার আবার এর জন্য টেন্ডার কল করা হয়েছে। এর মধ্যেই যখন টেন্ডারের যখন সব শেষ হবে নিশ্চয় কাজটা শুরু হবে। আর বাকি আপনিও ওখানে থাকেন, যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে আমার গোচরে আনবেন। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বগুরু দেব বর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted to start question 67. 67. মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ দেব বর্মা, অনারেবল MLA, ওনার প্রশ্ন 1 নম্বর হচ্ছে শানকলা ফায়ার স্টেশনটিতে নতুন বিল্ডিং করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে শানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং করার কোনো পরিকল্পনা নতুন বিল্ডিং করার পরিকল্পনা সরকারের আছে। প্রশ্ন 2, যদি থাকে তাহলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং জমি বরাদ্দের কাজ সম্পন্ন হলেই শানকলা ফায়ার স্টেশনটির জন্য নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, আমার সিমনা কনস্টিটুয়েন্সিতে এটাই একটা সাবস্টেশন ফায়ার সার্ভিসের, ওইটা 2016-17 সালে উদ্বোধন হয়েছিল। ওই সময় ওই বিল্ডিংটা খুব ভাঙাগড়া অবস্থায় তারা উদ্বোধন করেছিল এবং যারা ফায়ার কর্মীরা আছেন তারা খুব তাদের দুরবস্থা, কারণ ওইখানে ভালো বিল্ডিং নেই, কিন্তু তারা পুরো সিমনাটাকে সার্ভিস করত যাতে বাজেটে ঢুকানো হয়। কিন্তু জানি না এখন কী অবস্থায় আছে। ফায়ার যারা ওইখানে স্টেশনে থাকেন, যারা ফায়ারম্যান, ওরা শুধু ফায়ারের ব্যাপারে নয়, তারা অ্যাক্সিডেন্টের ব্যাপারে অনেক কিছু দেখে, কিন্তু ওদের থাকার জন্য বিল্ডিং নেই, সেটাই সবচেয়ে প্রবলেম হচ্ছে। সুতরাং তাড়াতাড়ি ওই নতুন বিল্ডিং তৈরি করে দেবেন কিনা ওইটাই আমি জিজ্ঞেস করতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I agree with him, এটা dilapidated অবস্থায় আছে। So the existing Shankala fire station is located at a distance of about 10 kilometers from the Hazamara block headquarters. The temporary building housing the fire station built in the year 2017 has now become dilapidated, and therefore for a permanent construction of fire station building, a proposal for sanctioning fund amount rupees 200 lakh has been submitted for being approved under the special central assistance to states for capital investment during financial year 2024-25. The Shankala fire station building is located at present over a piece of revenue department's land. A proposal for allotment of a suitable plot of government land for constructing the proposed permanent building of the fire station has already been submitted to the DM and Collector West Tripura. As reported, the allotment process is now underway. So I think I can satisfy you in near future. প্রশ্নের প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর 2 মিনিট সময় আছে। মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার অ্যাডমিটেড কোয়েকশন নাম্বার 76। মাননীয় বিধায়ক শ্রী ইসলামউদ্দিন মহোদয়, প্রশ্ন নম্বর 1 হচ্ছে জাতীয় বিকল্প সড়ক NH 208-এ আসাম ত্রিপুরা সীমান্তের কুর্তি ব্রিজ হইতে রাগনা পর্যন্ত সড়কের কাজ বন্ধ হয়েছে কিনা। হ্যাঁ, জাতীয় বিকল্প সড়ক আসাম ত্রিপুরা সীমান্ত কুর্তি ব্রিজ হইতে রাগনা পর্যন্ত সড়কের কাজ বন্ধ রয়েছে। প্রশ্ন, বন্ধ না থাকলে কবে নাগাদ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যায়। উত্তর হচ্ছে সড়কটির এই অংশের কাজের দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে, তাই কাজটি কবে নাগাদ সম্পন্ন হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রশ্ন 3, যদি বন্ধ থাকে তবে তার কারণ। দরপত্রের কাজ চূড়ান্ত হওয়ার পর কাজটি, যেহেতু আমি বলেছি আগামী অর্থ বছরে এই অংশের কাজটি শুরু হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, আর একদম 1 মিনিট বলেন, তাড়াতাড়ি কুইক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন রাগনা থেকে বড়গুল পর্যন্ত যে অংশটা, বড়গুল হাই স্কুল পর্যন্ত মোটামুটি কাজ জনগণের চলা, গাড়ি ঘোড়া চলার উপযোগী রয়েছে, কিন্তু বড়গুল হাই স্কুল থেকে কদমতলা ভায়া আসাম এবং ত্রিপুরা যে সীমান্তবর্তী কুর্তি ব্রিজ পর্যন্ত এই অবস্থায় 3 বছর হয়ে গেল।
এখনও কাজ শুরু হয়নি। ওই এলাকার মানুষের একটা আশঙ্কা, তো পূর্ত দপ্তর সহ যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনেক সময় যোগাযোগ করেছেন। কেউ কেউ বলছেন যে এটা এটা পুরানা কদমতলা বাজার হয়ে জেরজির হয়ে আমার প্রশ্ন হচ্ছে ওই এলাকার মানুষের স্বার্থে যেটুকু জায়গায় একবার হয়েছে এবং ওই পাট্টার কাজ প্রতি ব্রিজ হইতে বড়গুল হাই স্কুল পর্যন্ত কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? এটা সম্পর্কে আমি যতটুকু জানি, এখানে মাটিটা কিন্তু যেটাকে বলে উদলা মাটি, এর আগে যারা টেন্ডার পেয়েছিল আমি অনেকবার গিয়েছি, তারা কমপ্লিট করতে পারেনি, আপনিও জানবেন বোধ এটা, তাই তারা ফেলে চলে যায়। এখন মুখ্যমন্ত্রী মহোদয় শুনলাম যেটা টেন্ডার হয়েছে, দেখা যাক নতুন পার্টি আসলে কি হয়। ঠিক আছে, আমি যতটুকু জানি একটা উদলা পার্ট আছে, মেইন উদলা পার্ট বড়গুল হাওয়ার। এটা কি পুরানা রাস্তা যেটা আছে কদমতলা বাজার বায়া প্রেমতলা জেরজি রইয়া, ওটাই শোনা যাচ্ছে দপ্তর থেকে বলা হচ্ছে ওই দিকে যাবে না, যেদিকে একবার হচ্ছে ওই দিকে। আমি জানি না ঠিক, আপনি পরবর্তী সময় মুখ্যমন্ত্রী চিঠিপত্র যোগাযোগ করুন। ঠিক আছে, প্রশ্ন পর্ব শেষ হলো। যে সময় তারকা চিহ্নিত প্রশ্নের মৌখিক উত্তর দেওয়া সম্ভব হয়নি, সেগুলো তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যগণ নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভা উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। মাননীয় সদস্য আছে নোটিশটা আপনার কাছে? নোটিশ তো নেই, নাই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। নোটিশটি বিষয়বস্তু 1/3/2024 তারিখে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত বহু স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীর সংকট রয়েছে শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় শিক্ষামন্ত্রীকে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এর উত্তর আগামীকাল 5ই মার্চ আমি উত্তর দেব। দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়।